অনেকদিন আগের কথা। এক গ্রামে অনামিকা ও অন্তরা নামের দুই বোন বাস করত। অনামিকা ও অন্তরা ছিল এতিম। ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল। ওরা দুই বোন শহরে পড়াশোনা করত, তাই ওরা বেঁচে গিয়েছিল। ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায়, কারণ ওদের বাবা মা যে টাকা আয় করত তাতেই ওদের সংসার চলতো। ওদের কোনো টাকা সেভিংস ছিল না। দুই বোন একদম বিপদে পড়ে যায়। এতিম দুই মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায়। ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয়। ওরা দুই বোন অনামিকা ও অন্তরা গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে, কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে যেত। কেননা ওরা এতিম বলে গ্রামের মানুষজন ওদেরকে ঠিকমতো টাকা দিচ্ছিল না। অনামিকা আর অন্তরা কিভাবে কি করবে তাই নিয়ে প্ল্যান করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। বোন, আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না। গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর। আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয়, কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয়। সারাদিন কাজ করিয়ে মাত্র 10 টাকা 20 টাকা হাতে ধরিয়ে দেয়। ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না। আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি। তুই কি বলিস? না না বোন, শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন। শহরের মানুষজন শুনেছি কাজের মেয়েদের ধরে বিক্রি করে দেয়। ওটা করা যাবে না। এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকে মানুষের কাছ থেকে টাকা নিতে পারি। শোন না, আমরা আগে যে স্কুলে পড়তাম আমাদের তো সেখানে সেলাই কাজ শিখিয়েছিল। আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি। সেলাই করে কিছু করতে গেলে তো কাপড় দরকার হবে। কাপড়ের টাকা কোথায় পাবো? আমাদের কাছে তো কোনো টাকা নেই। আরে, বাজারে তো অনেকগুলো দোকান। কাউকে না কাউকে যদি বলি আমাদের কিছু কাপড় ধার দিতে, নিশ্চয়ই দিয়ে দেবে। আর তাছাড়া আমরা তো আমাদের পুরনো জামা কাপড়গুলো দিয়েও কাজ শুরু করতে পারি। যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায়। ওরা ওদের পুরনো শাড়ি আর পুরনো 3 পিসের ওড়নাগুলো দিয়ে ছোটদের জন্য ছোট ছোট জামা বানিয়ে নিল, সুই সুতা দিয়েই। আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করলো। নিয়ে যান নিয়ে যান, পুরনো শাড়ি ও পুরনো 3 পিসের ওড়না দিয়ে বানানো জামা, খুবই অল্প দামে দিচ্ছি। নিয়ে যান নিয়ে যান, একটা ফ্রক মাত্র 50 টাকা। গরিব দুঃখী নারীরা যারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না, তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব জামা কাপড় কিনে নিল। তারপর অনামিকা আর অন্তরা মিলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় সংগ্রহ করতে শুরু করলো। এক মহিলা ওদের বিশ্বাস করে 5টি শাড়ি দিলেন, যা দিয়ে তারা সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে বিক্রি করলো। এর ফলে তারা অনেক ভালো আয় করতে শুরু করলো। একদিন এক বৃদ্ধা ওদের বাড়িতে এলেন আর বললেন, মেয়েরা, আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি আর ওড়নার বিনিময়ে টাকা দাও। আমার কিছু পুরনো শাড়ি আছে, তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে 10,000 টাকা নিতে চাই। বাড়িতে আমার নাতনি অসুস্থ। তোমরা কি আমাকে 10,000 টাকা দিতে পারো? ওরা বৃদ্ধাকে বিশ্বাস করে তাদের জমানো টাকা থেকে 10,000 টাকা দিল। বৃদ্ধা ওদের এক বিশেষ শাড়ি দিলেন, যা দিয়ে ওরা নিজেদের জন্য লেহেঙ্গা বানালো। হঠাৎ দেখলো তাদের বলা মতো আরো 100টি লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে গেল। তারা বুঝতে পারলো এটা জাদুর শাড়ি। তারা ঠিক করলো এই জাদুর সাহায্যে শুধু নিজেদের উন্নতি নয়, গরিব দুঃখীদেরও সাহায্য করবে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর দেখুন 3 গর্ভবতী ফুলপরীর জাদু। 3 গর্ভবতী ফুলপরীর জাদু। এক উজ্জ্বল বাগানের মাঝে 3 ফুলপরী রোজি, লিলি ও ডেইজি বসে কথা বলছিল। তারা সবাই গর্ভবতী, কিন্তু কিছুদিন আগে এক জাদুকর্ণী ভবিষ্যৎবাণী করেছে যে তাদের কোনো সন্তান হবে না। ডেইজি পরী বলে, আমি কল্পনাও করতে পারছি না
আমরা মা হব না। লিলি কাঁদতে কাঁদতে বলে, আমাদের কি কোনো আশা নেই? ওই জাদুকর্ণীর অভিশপ্ত জীবনকে এখন আমাদের পার করতে হবে। কিন্তু তখন রোজি বলে ওঠে, কেন নয়, আমরা পড়ি, যেখানে আমরা মানুষদের সাহায্য করি সেখানে আমরা নিজেদের সাহায্য করতে পারবো না? যেভাবেই হোক আমাদের এই বিপদ দূর করতেই হবে, আমাদের সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। ঠিক তখনই এক রহস্যময়ী বৃদ্ধা সেখানে উপস্থিত হয়। তার হাতে ছিল ঝলমলে এক আপেল। বৃদ্ধা বলতে শুরু করে, ও হে সুন্দরী পরীরা, দুঃখ করো না, এই আপেল জাদুর। তোমরা যদি এটা ভাগাভাগি করে খাও তাহলে এক অলৌকিক ঘটনা ঘটবে। তিন পরী একে অপরের দিকে তাকায়। তারপর আপেলটি তারা তিন ভাগ করে খায়। মুহূর্তের মধ্যে এক ঝলমলে আলো তাদের চারপাশ ঘিরে ফেলে। আলো ধীরে ধীরে কমে আসে। তারপর তারা দেখে যে তাদের সামনে তিনটি ছোট্ট শিশুকন্যা দাঁড়িয়ে আছে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা এরপরের গল্পটি তোমাদের নাম দিয়েই বানাবো। তারা জ্বলজ্বল করছে, যেন তারা নিজেরাই জাদুর তৈরি। এই কি, ওরা আমাদের সন্তানেরা! লিলি পরী আনন্দে নেচে ওঠে। আমার কাছে তো ওদের পরীর চেয়েও বেশি শক্তিশালী মনে হচ্ছে। কেমন আলো ঝলমল করছে, এমনটা তো আগে দেখিনি। ডেইজি বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখে, ওদের চোখেও কেমন যেন জাদুর শক্তি, চোখগুলো কেমন চকচক করছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। ঠিক তখনই আকাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। আকাশ থেকে এক জাদুকর্ণী ভেতর থেকে নেমে আসে। এই যে পরীরা, তোমাদের বিশ্বাসে এই অলৌকিক ঘটনার জন্ম দিয়েছে। তোমাদের সন্তানেরা কোনো সাধারণ শিশু নয়, তারা তিন জাদুর কন্যা। একদিন তারা দুনিয়ার আলো হবে। তিন পরী আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে। তিন জাদুকন্যা মিষ্টি হেসে আকাশের দিকে তাকায়। এভাবেই দিন কাটছিল অনেক আনন্দে। রোজি পরী, ডেজি পরী, লিলি পরী রাজপ্রাসাদের ঝলমলে কক্ষে বসে আছে। তাদের সামনে তিনটি ছোট্ট শিশু খেলা করছে। ওদের নাম ওদের মায়েরা রেখেছে রুবি, আম্বার ও ফিওনা পরী। কিন্তু আজ রাতটা অন্য রাতগুলোর মতো নয়, কেননা আজ জাদুর কন্যাদের জন্মদিন। রোজি পরী অনেক বেশি উত্তেজিত ছিল। সে বলতে থাকে, এত দ্রুত বছর কেটে গেল, মনে হয় যে কালই ওরা আমাদের জীবনে এসেছে। লিলি পরী হাসতে হাসতে বলে, কিন্তু রোজি, তুমি কি লক্ষ্য করেছো, ওরা সাধারণ শিশুর মতো মোটেও নয়। ডেইজি আতঙ্কিত কণ্ঠে বলে, হ্যাঁ, আমি তো কাল রাতে দেখেছি ফিওনা হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছিল। তিন পরী আতঙ্কিত হয়ে একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই ওরা একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। তখন জাদুকর্ণী হাসতে হাসতে আসে আর বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওরা জাদুর পরিকন্যা, ওদের জাদু শক্তি জাগতে শুরু করেছে। তিন পরী দ্রুত জানালার দিকে তাকায়। তারা দেখে জাদুকর্ণী মেঘের উপর ভেসে আছে আর হাতে একটা ক্রিস্টালের গ্লোব রাখা। রোজি উত্তেজিত কণ্ঠে বলে, এর মানে কি বলতে চাইছেন আপনি? এর মানে ওরা সাধারণ শিশু নয়। যেমনটা আমি বলেছিলাম, রবি হচ্ছে পানির রাজকন্যা, আম্বার পরী আগুনের রাজকন্যা, আর ফিওনা বাতাসের রাজকন্যা। তিন পরী বিস্ময়ে তাকিয়ে থাকে। শিশুগুলো এসে নিজেদের জাদু শক্তি দেখাতে শুরু করে। রবির হাতের স্পর্শে শিশির জমে বরফ হয়ে যায়। আম্বার ছোট হাত নাড়াতেই একটা মোমবাতি জ্বলে ওঠে আর ফিওনা বাতাসে উড়তে থাকে। তিন পরী তাদের সন্তানদের এত জাদু শক্তি দেখে অবাক হয়ে যায়। তবে তোরা মনে রাখিস একটা কথা, শক্তি যেমন আশীর্বাদ তেমন অভিশাপও হতে পারে যদি তার নিয়ন্ত্রণ করতে না শেখে। তিন পরী তাদের সন্তানদের নিয়ে জাদুর বনে আসে। এখানে এক বুড়িমা থাকে আর তারা আসে জাদুর শিক্ষা নেয়ার জন্য। ওরা এসেছে, আমি জানতাম একদিন এই কন্যাদের প্রশিক্ষণ দিতে হবে আমার।
ডেইজি পরি বলল, পরিমা, তুমি কি ওদের সাহায্য করতে পারবে? ওরা তো মাত্র শুরু করেছে, এখন দেখবে ওদের সত্যিকারের শক্তি কেমন। তিন বাচ্চারা একে একে পরিমার সামনে দাঁড়ায়। পরিমা মাটিতে একটা বৃত্ত আঁকে আর তার মধ্যে তিনজনকে বসতে বলে। এবার তোমরা চোখ বন্ধ করো আর নিজের শক্তিকে অনুভব করো। তিন কন্যা চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে যায়। বাতাসের মধ্যে ভেসে বেড়ায় ছোট ছোট জলকণা, মাটির নিচে আগুনের স্পন্দন, আর বাতাস তাদের শরীরে যেন খেলা করতে থাকে। খুব ভালো, এখন ধীরে ধীরে নিজেদের শরীরকে নিয়ন্ত্রণ করো। রুবি যখন হাত নাড়ায় পাশের গাছ বরফের মতো জমে ওঠে, আর তখন রুবি ঘাবড়ে যায়। আম্বার তখন দেখে যে রুবি কত সুন্দর বরফ তৈরি করতে পারে। অন্যদিকে আম্বার একবার হাত উঁচু করতেই তার আগুনে সেই বরফ গলে যায়, আর ফিওনা বাতাসের সাহায্যে জল গাছের চারপাশে ছড়িয়ে দেয়। এবার থেকে তোমাদের নিয়মিত অনুশীলন করতে হবে। তোমাদের শক্তি একদিন পুরো জাদুর দুনিয়াকে রক্ষা করবে। এভাবে ওদের জাদুর শক্তির শিক্ষা চলছিল। রুবি, আম্বার আর ফিওনা রাতের আধারে রীতিমতো জাদুর পরে জাদু শিক্ষা করে। একদিন তাদের মায়েদের অনুমতি ছাড়াই তারা একটু দূরে চলে এসেছে, কারণ তারা নিজেদের শক্তি পরীক্ষা করতে চায়। রুবি বলে, আমরা যদি সত্যিকারের বিপদের মুখোমুখি হই তাহলে কেমন লাগবে? আম্বার তখন হাসতে হাসতে বলে, হা হা হা, তাহলে তো আমরা আমাদের শক্তি ঠিকমতো কাজে লাগাতে পারবো। ফিওনা দুশ্চিন্তায় বলে, কিন্তু মা বলেছে এই বনের গভীরে বিপদ আছে, আমার ভয় করছে। তারা আরো কিছুটা এগিয়ে যায়। তখন ঘন ধোঁয়ায় চারপাশ ঘিরে ধরে, আর এক ভয়ঙ্কর গর্জন শোনা যায়। কে আমার রাজ্যে প্রবেশ করলো? কার এত বড় সাহস? তিন কন্যা থমকে দাঁড়ায়। এক বিশাল দানব ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এত ছোট্ট মেয়েরা এখানে কি করছো? আমার খাবার হতে এসেছো? রুবি কেন খাবার হতে আসবে? আমরা ভয় পাই না। রুবি তার বরফের শক্তি ব্যবহার করে দানবকে থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই পারে না। আর তখন আম্বার আগুন ছুড়ে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ফিওনা তখন তার মতো করে বাতাসের শক্তিতে দানবকে পাকড়াও করে ফেলে। তোমরা আমাকে এভাবে কাবু করেছো কিভাবে? আমাকে এভাবে কাবু করলে কিভাবে? আমি তো হচ্ছে ধোঁয়ার মানব, আমাকে কাবু করা তো সহজ ছিল না। আমরা তিন বোন আমাদের জাদু শক্তি দিয়ে তোমাকে ফাঁদে ফেলেছি। হা হা হা, আমরা জিতে গেছি। ওরা দানবকে হারিয়ে সেখান থেকে হাসতে হাসতে ফিরে আসে। এইদিকে ওদের মায়েরা ওদেরকে খুঁজে না পেয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। অন্যদিকে বুড়িমাও ওদেরকে খুঁজে পায় না। তখন তারা এসে ওদের তিনজনের কীর্তি দেখে নেয়, যে কিভাবে ওরা একটা বিশাল দানবকে হারিয়ে দিয়েছে। সেই দিন থেকে পরীরা বুঝতে পারে যে তারা কোনো সাধারণ কন্যা শিশুকে জন্ম দেয়নি, আর এই কন্যা শিশুরাই ভবিষ্যতে পুরো রাজ্যকে একদম জাদু শক্তিতে সমৃদ্ধ করে রাখবে। এরপর থেকে ওরা এভাবেই দারুণ দারুণ সব জাদু করতে থাকে, আর ওদের মায়েদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এরপর দেখুন সোনার গরু 2। কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত, আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়? সবাই যাই বলুক, আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকার ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো?
এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় দুইটা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো। আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদেরও তো আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে। এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না। রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা। একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি। তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যিই অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে। সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো। আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে। পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে। আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালির তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না। কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে, লালির গায়ে 3 বার হাত বোলাবে। লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3 বার হাত বুলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। এ কি কাণ্ড! আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে। আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে। চল লালি, চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এ কি কাণ্ড! তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু। এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি।
লালি পরীর আশীর্বাদ পেয়েছে। পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো, লালি চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এ কি কাণ্ড দেখছি গো, আমার তো মাথা ঘোরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়, রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।